হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম বং লাইফ ব্লগস। তো আগের ভিডিওটিতে আপনারা দেখেছিলেন যে আমরা প্যারিসের প্রথম দিনটা কেমন করে কাটালাম, কি ছিল আমাদের আইটিনারিতে, কোথায় কোথায় গেলাম, কি দেখলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমাদের প্যারিসের ডে 2, তো ডে 2-র ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তো এটা দেখুন, আমরা অনেক সকালবেলা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের যা ছিল আমাদের পুরো দিনের ঘোরার আইটিনারির মধ্যে, তাতে করে আমাদের প্রথমেই ছিল লুভরে মিউজিয়াম, যেটা খুবই বিখ্যাত, মানে যেখানে মোনালিসার ছবি রয়েছে, এবং প্যারিস মানেই মোনালিসা, এটা তো আপনারা সবাই জানেন। তো সেই লুভ মিউজিয়ামে আমাদের একটা গাইডেড ট্যুর বুক করা ছিল, সেটা একদম ভোরবেলা, মানে সকাল অনেক তাড়াতাড়ি 8টার সময় এরকম। তো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে গেলাম। আর যেরকমটা আপনারা দেখলেন যে ওই যে আর্কটা, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, ওটাই হলো আর্ক দে ট্রিওম্ফ, ওরই পাশে আমাদের হোটেলটা ছিল। তো ওখান থেকে আমরা উবার নিয়ে, যেহেতু খুব তাড়াতাড়ি সেদিনকে পৌঁছতে হতো লুভে, তো আমরা উবার নিয়ে চলে এসেছিলাম। বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। তো আমি বলে রাখি একটা জিনিস, প্যারিসে বা ইউরোপের অন্যান্য যে কোনো শহরে ট্রান্সপোর্টেশন কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই ইজি মুভ করা একটা জায়গা থেকে অন্য জায়গা। তো আমরা পুরো প্যারিস শহরটাই কিন্তু ঘুরেছি টিউবে, মানে মেট্রোতে। আর যেগুলো মানে কি বলবো, যেমন আজকে এই দিনটাতে আমরা যেহেতু খুব সকালবেলা আমাদের পৌঁছানোর ছিল, তো সেই জন্য আমরা কিন্তু এই একটা দুটো জায়গা এরকম উবার করে নিয়েছি, এবং উবারও ভীষণ ইজিলি অ্যাভেলেবেল, ডাকার সঙ্গে সঙ্গেই চলে আসছে 5 মিনিটের মধ্যে। কিন্তু উবারের কোনো দরকার হয় না, ট্যাক্সি উবারের কোনো দরকার হয় না, খুব ভালো করে কিন্তু মেট্রোতে ঘোরা যায় চারিদিকে। তো এই দেখুন, আমরা লুভে পৌঁছে গেলাম, আর লুভের বাইরেটা তো আপনারা দেখলেনই কি এরকম। তো লুভের এই যে ঢোকার যে লাইনটা দেখছেন, এটা কিন্তু ওখানে এসে যারা টিকিট কেটে লাইনে দাঁড়াবে, মানে এরকম একটা বিরাট লাইন পড়ে, এবং খুব সকাল থেকেই লাইনটা পড়ে যায়। কাজে লুভ যখন আপনারা প্ল্যান করবেন যাওয়ার জন্য, যেদিনই প্ল্যান করবেন সেদিনই যদি আপনার গাইডেড ট্যুর নেন, তাহলে একদম সকালবেলা রাখার চেষ্টা করবেন, যাতে এই লাইন অ্যাভয়েড করতে হয়। আর স্কিপ দ্য লাইন বলেও একটা অপশান আছে। তো কিছু কিছু টিকিট এরকম মানে স্কিপ দ্য লাইন হিসেবে বিক্রি হয়, আর কিছু কিছু তো এরকম উইথ লাইনের সঙ্গে আপনি লাইনে দাঁড়িয়ে ঢুকতে পারবেন। তো আমরা যেহেতু শুনেছিলাম লুভে এরকম প্রচণ্ড বড় লাইন পড়ে সকাল থেকেই, তো আমরা কিন্তু স্কিপ দ্য লাইন অপশানটাই নিয়েছিলাম, এবং আমাদের গাইডেড ট্যুর ছিল, তো আমাদের গাইডও আমাদের লুভের জাস্ট বাইরেই আমাদের সাথে মিট করেছিল। অ্যান্ড আমরা কিন্তু কোনোরকম লাইনে না দাঁড়িয়েই সরাসরি ওই স্কিপ দ্য লাইন অপশানটা নিয়ে ঢুকে পড়েছিলাম। তো লুভের এই যে বাইরেটা ঠিক এইরকম, এখানে একটা ইনফরমেশন ডেস্ক রয়েছে, আর এই মাঝখানে যেটা একটা আপনারা হয়তো খেয়াল করলেন, একটা এইটা হচ্ছে একটা পিরামিড। এই পিরামিডটা কিন্তু একটা ভীষণ সুন্দর, এখানে একটা স্থাপত্য। মিউজিয়ামের একদম শুরুতেই এই IM পেইয়ের ডিজাইন করা এই পিরামিডটা কিন্তু একটা অন্যতম আকর্ষণীয় জিনিস। তো দেখুন, এখানে আমরা একটু রেস্টরুমে গিয়ে সবাই রেডি হয়ে গেলাম ট্যুরটা স্টার্ট করার জন্য। তো আমাদের ট্যুর গাইড একটু বলেছিল যে 10 মিনিট এখানে আমরা দাঁড়াচ্ছি, তারপর আমরা ট্যুরটা স্টার্ট করব। তো এই দেখুন, এখানে প্রথমেই আই থিঙ্ক একটা ইজিপ্টের কিছু গ্যালারি ছিল, যেখানে উনি আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিলেন। তো আমার এখন ইন ডিটেলড অত মনে নেই, কারণ আমরা লাস্ট ইয়ার এই ট্যুরটা করেছি, বাট ভীষণই সুন্দর। আর মিউজিয়ামটা মানে খুবই বড়, তো এটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পুরোটা ঘুরে দেখতে চান, তাহলে একদিনের থেকে বেশিও লেগে যেতে পারে। তো এই গাইডেড ট্যুরগুলো মূলত যেটা হয়, ওই যেগুলো মেন অ্যাট্রাকশন, যেগুলো লুভের ভেতর মেন অ্যাট্রাকশন, সেইগুলোই ঘোরায়। তো আমরা ওই কিছু 5-6টা ওরকম সিলেক্টিভ স্পটেই আমরা গেছিলাম, কারণ পুরো মিউজিয়ামটা এরকম ঘুরে দেখা পসিবল ছিল না। মানে আমরা যদি অনেক দিনের জন্য আসতাম তাহলে অনেক আলাদা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু আমরা খুব কম এবং ফিফথ টাইমের জন্য এসেছিলাম, সেজন্য পুরোটা ঘুরে দেখা পসিবল ছিল না। তো
তো প্রথমেই তো বললাম ওই মিউজিয়ামটা শুরুতে ওই পিরামিডটির কথা, যেটা একটি ভীষণই আইকনিক একটা ওখানের দেখার মতো জিনিস। তাছাড়াও লুভের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মোনালিসা। আর আরও কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ভেনাস ডি মিলো। অ্যান্ড আর একটা যেটা জিনিস সেটা আমরা এক্ষুনি দেখবো, এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে উইন্ড ভিক্টরি অফ সামোথ্রেস, যেটা ওই উইংসটা, যেটা ওই আপনার যেটা থেকে বলা হয় যে নাইকির লোগোটা নেওয়া হয়েছে। তো ওই সামোথ্রেসের যে স্ট্যাচুটা ওখানে রয়েছে সেটা কিন্তু ভীষণ 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 একটা পপুলার জিনিস দেখার মতো লুভেতে। আর সেটা কিন্তু সেটাই বলা হয় যে নাইকিতে যে রাইট চিহ্নের মতো যে লোগোটা রয়েছে ওটা কিন্তু ওখান থেকেই নেওয়া হয়েছে। লুভে ৩৫,০০০-এরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হয়, যা প্রাগৈতিহাসিক সময় থেকে ১৯শ শতাব্দী পর্যন্ত সমস্ত রকম সময়কে বর্ণনা করে। এটি একটি ৭২,৭৩৫ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট বলা যায়, এটা একটা আর্ট মিউজিয়াম। আর মিউজিয়ামটি কিন্তু বছরে প্রায় 10 মিলিয়ন ভিজিটার্সকে কিন্তু আকর্ষণ করে, মানে 10 মিলিয়নের বেশি লোকজনরা এখানে কিন্তু বছরে উপস্থিত হয়। তো দেখুন, আমি এই স্ট্যাচুটার কথাই বলছিলাম, এর নাম হচ্ছে উইংস ভিক্টরি অফ সামোথ্রেস। এইটা খুবই আইকনিক একটা জিনিস, এটা কিন্তু আপনারা লুভে গেলে এটা মিস করবেন না, এখানে যাবেন। দেখতে পাচ্ছেন কীরকম একটা উইংস রয়েছে, আর এইটা থেকেই কিন্তু নাইকির লোগোটাকে ডিজাইন করা হয়েছিল, মানে এইটাই মাথায় রেখে আর কি নাইকির লোগোটা বানানো হয়েছিল। এই যে অসাধারণ সুন্দর ছবির পাশে পাশে এই যে গোল্ডের প্লেটিংগুলো করা রয়েছে, এগুলো কিন্তু সোনার জল করা, মানে অরিজিনাল সোনা নয়, কিন্তু এগুলো সমস্ত কিছু কিন্তু গোল্ড প্লেটেড, মানে ভাবুন এরও কত 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 মূল্য হতে পারে। এই পুরো মিউজিয়ামের কিছুটা অংশ কিন্তু পুরো ভেতরে এরকমভাবে পুরো গোল্ড প্লেটিং করা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তখন ফ্রান্সের রাজা রানীদের ব্যবহার করা বিভিন্ন রকমের জিনিস, তারপরে তাদের ক্রাউন, জুয়েলারি, এগুলো সব ডিসপ্লেতে রাখা ছিল। এগুলো হচ্ছে সমস্তই রাজ পরিবারের ব্যবহার করা গ্লাসেস, তারপরে কি বলবো, ড্রিঙ্কস কাপ, এগুলো তো মানে ওয়াইন গ্লাসেস এরকম টাইপের সমস্ত আর কি রাখা ছিল। আর অসাধারণ কিন্তু এই একটা আর্ট, মানে এরকম সত্যি বলছি আমি এই প্রথম দেখলাম, যেহেতু এটা আমার প্রথমবার ফ্রান্সে আসা, প্যারিসে আসা। আর সত্যি মানে এগুলো সারা জীবনের একটা করে মেমোরিজ হয়ে থাকবে। তো এই যে বলছিলাম যেরকম এগুলো সমস্ত বিভিন্ন কুইনদের তখনকার ক্রাউন, তারপর জুয়েলারি সমস্ত ডিসপ্লেতে রাখা। তো এই লুভ মিউজিয়াম কিন্তু একসময় ফ্রান্সের রাজাদের রাজপ্রাসাদ ছিল, মানে এটা যখন সবে তৈরি করা হয়েছিল এই সময় অ্যাকচুয়ালি এই সময় মানে ফ্রান্সের দুটো বড় রাজাদের রাজপ্রাসাদ ছিল, একটা তো এই লুভ আর একটা হচ্ছে প্যালেস অফ ভার্সাই। তো এই দুটোই তখনকার রাজাদের কিন্তু মেইন রাজপ্রাসাদ হিসেবে পাওয়া যায়, মানে তার হিস্ট্রিতে পাওয়া যায়।
তো প্যালেস অফ ভার্সাইলও আমরা গেছিলাম লাস্ট ডেতে, সেটাও অসাধারণ সুন্দর। ওখানেও একটা ট্যুর করেছিলাম, সেটা পরে আমি আপনাদের দেখাবো ভিডিওতে। তো সেখানেও ওরকম মানে পুরো একটা গ্যালারির পর গ্যালারি পুরো ওরকম গোল্ড প্লেটেড পুরো মিরর করা রয়েছে, সিলিংগুলো, ফটোসগুলো বাঁধানো রয়েছে এরকম গোল্ড প্লেটিংয়ে, অসাধারণ সুন্দর। লুভের সংগ্রহে প্রাচীন মিশর, গ্রিস এবং রোমের দুষ্প্রাপ্য শিল্পকর্মগুলো কিন্তু সুরক্ষিত রয়েছে। এটি প্যারিসের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অন্যতম প্রতীক। এটি 1190 সালে প্রথম একটি ক্যাসেল হিসেবে নির্মাণ করা হয়। তারপর এখানে রাজারা এসে বসবাস করতেও শুরু করেন। কি অনেক পরে 1793 সালে কিন্তু এটি একটি মিউজিয়ামে, একদম স্থায়ী একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এই জায়গাটা কিন্তু লুভের আরেকটি আকর্ষণীয় স্থান। এই পুরো গ্যালারিটিতে লিওনার্দো দা ভিঞ্চির বিভিন্ন রকমের শিল্পকর্ম রয়েছে, অসাধারণ সমস্ত ছবি রয়েছে। আর এই যে ছোট্ট একটা দরজা দিয়ে আমরা ঢুকছি, এই ছোট্ট রুমটার মধ্যেই কিন্তু রাখা রয়েছে মোনালিসা। হ্যাঁ, আর এই রুমটার মধ্যে অসম্ভব ভিড় হয়, সারাক্ষণ এই রুমটাতে ভিড় থাকে। ওই যে বললাম, এই লুভের কিছু কিছু স্পটেই লোকেরা দেখতে আসে, আর ট্যুরগুলোও ঠিক ওরকমভাবেই হয়। একটা তো হচ্ছে ওই উইংসটা দেখতে আসে, যেটা ভিক্টরি অফ স্যামোথ্রেস বললাম। আর এই রুমটাতে যেহেতু মোনালিসার ছবিটা রয়েছে, এবং মোনালিসার ছবিটা এতটাই ছোট, মানে একটা ছোট্ট ঘরে মধ্যে, মানে ফ্রেমটা তো খুবই ছোট, মানে আমার ধারণা ছিল না এতটা ছোট, অবশ্য শুনেছিলাম অনেকের মুখে যে মোনালিসার ছবিটা ভীষণই ছোট। তো এই যে মোনালিসা, এবং সারাক্ষণ সেই রুমে লাইন পড়ে এটা দেখার জন্য। তো খুব কষ্টে, অনেক কষ্টে আমি এখানে ভিডিও করতে পেরেছি। মোনালিসার সঙ্গে ছবি তোলার তো ঠিকমতো ছবি তোলা তো হয়েই ওঠেনি, কারণ কি এত ভিড় ছিল। কাজেই যেটুকু করতে পেরেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বিখ্যাত মোনালিসার ছবিটা দেখার পরে আমরা আরেকটা গ্যালারিতে এসে পৌঁছলাম। এটাও একটা ভীষণই কি বলবো হাইলাইটেড স্পট এই লুভ মিউজিয়ামে। সেখানে হচ্ছে আপনার আরেকটি ঐতিহাসিক তৈলচিত্র যেটাকে বলে রয়েছে, সেটা হচ্ছে নেপোলিয়ানের কোরোনেশনের পিকচার। এটা হয়তো আপনারা অনেকেই হিস্ট্রিতে পড়ে থাকবেন বা জেনে থাকবেন, এই ছবিটি হিস্ট্রি বুকেও থাকে। তো এই ছবিটি একটা ভীষণই ঐতিহাসিক চিত্র, এবং এর গুরুত্ব অনেক বেশি। তো এই নেপোলিয়ানের কোরোনেশন বা রাজ্য অভিষেকের যে ছবিটা, এটা একজন ফ্রেঞ্চ আর্টিস্ট যার নাম ছিল জ্যাকুস লুইস ডেভিড, তিনি এঁকেছিলেন 1805 থেকে 1807 এই সময়টার মধ্যে আর কি এই ছবিটা আঁকা হয়েছিল। আর এই চিত্রকর্মটি 2 ডিসেম্বর 1804 সালে প্যারিসের নটেডাম ক্যাথিড্রাল, যেটা আমি আগের ব্লগে যে ক্যাথিড্রালটা আপনাদেরকে দেখিয়েছিলাম, নেপোলিয়নের এই রাজ্য অভিষেকের মুহূর্তটি কিন্তু চিত্রিত করা হয়েছিল। তো এই রাজ্য অভিষেকের ছবিটা যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু একটা ভীষণই হিস্টোরিক্যাল ভ্যালু আছে। এখানে কিন্তু নেপোলিয়ন দেখা যায় যে নিজের মাথায় মুকুট পরিয়েছিলেন। এটা একটা বিরল জিনিস। কোনো পোপ বা কেউ তাকে কিন্তু করোনেশন করাননি, উনি নিজের মাথায় মুকুট পরেছিলেন। এবং তার স্ত্রীকেও দেখা যাচ্ছে এই চিত্রটিতে, তার রানী নাম ছিল জোসেফিন। তিনি রানীকেও কিন্তু মুকুট পরাচ্ছেন, মানে এই ছবিটাতে এটাই এর মূল আর কি বিষয়টা, এই যে রানী জোসেফিন, আর জোসেফিনকে ইনি হচ্ছেন নেপোলিয়ন মুকুট পরাচ্ছেন। আর এই ছবিটা মানে এতটাই বড়, বিরাট বড়। এই ছবিটার মানে দৈর্ঘ্য প্রস্থ বললে আপনারা অবাকই হয়ে যাবেন।
এর উচ্চতা হচ্ছে 6.21 মিটার, আর মানে হাইট, আর প্রস্থ মানে চওড়া হচ্ছে 9.7 মিটার। মানে ভাবুন কি বিশাল। আর মানে এই যে কাজগুলো, এই যে ছবির উপর যে আপনারা দেখছেন এই ছবিটা, মানে পুরো মনে হচ্ছে না একটা পুরো ছবি তোলা, এটা হাতে আঁকা। মানে এত 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 ইন্ট্রিকেট মানে কাজ, মানে কি করে লোকেরা হাতে এঁকেছে, মানে এক একটা লোকেরা মানে কি উনি যিনি এঁকেছেন, তো উনি কী করে হাতে এঁকেছেন আমি জানি না। এটা পুরো রং তুলিতে আঁকা একটা ছবি, অসাধারণ এই ছবিটা। আর এই ছবিটার বললাম তো এতটাই বড় এই ছবিটা, যে এত নিখুঁতভাবে দেখা, এটার অনেকটাই টাইম লাগলো আমাদের দেখতে। আর এই সেম ছবিটা কিন্তু ভার্সাইল প্যালেসেও আছে, মানে এটার একটা ডুপ্লিকেট। এটা মেন যেটা আর্টিস্ট নিজে হাতে এঁকেছেন, আর এটার একটা ডুপ্লিকেট কিন্তু ভার্সাইল প্যালেসেও আছে। তো এখানে তো ভীষণ সুন্দর সুন্দর সমস্ত, মানে কত যে আর্টিস্টের ফটো, আর কত যে তার মানে কত, তার যে কত হিস্টোরিক্যাল ভ্যালুজ, মানে এক একটা সময় এসছে সেখানে সামাজিক অর্থনৈতিক সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে ওই সময়। এই যে এটাও একটা খুব আইকনিক পিকচার। এটা একটা কিছু ফ্রেঞ্চ রেভলিউশন রিলেটেড একটা পিকচার। তো গাইডেড ট্যুরে আমাদের এইগুলোই হাইলাইটেড স্পট ছিল। তো এগুলোই বেসিক্যালি দেখার লুভেতে, আর বেশি কিছু ঘোরার নেই ওখানে, মানে এতটাই এলাবোরেট যে আর কিছু ঘুরলে মানে আপনি কিছু বুঝতেও পারবেন না। তো যাই হোক, লুভের পাশে একটা ম্যাকারুন শপ ছিল। তো আপনারা তো ভালো মানে জানেনই হয়তো অনেকে, ফ্রেঞ্চ ম্যাকারুনস সারা পৃথিবী বিখ্যাত। তো এই ম্যাকারুন শপটা হচ্ছে লাডুরি তো খুবই ফেমাস, সবাই জানেন যারাই প্যারিস গেছেন, তারা লাডুরি থেকে ম্যাকারুনস খান বা নিয়ে এসেছেন বন্ধুদের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য। তো আমরা ভাবলাম যে গিয়ে এই প্রথম মানে লাডুরির ম্যাকারুনস, এমনিতে তো ম্যাকারুনস আমরা খেয়েইছি অনেকবার, কিন্তু স্পেশালি লাডুরির ম্যাকারুনস কীরকম। আর ওদের কিছু এই যে এই 10-12টা খুব ফেমাস আর কি ম্যাকারুনস হয়, যেগুলো ওরা রেখেছিল। তো একটুখানি ম্যাকারুনস খেলাম, আর ম্যাকারুনস খাওয়ার পর তারপরে আমাদের আইটিনারিতে ছিল সেন্ট চ্যাপেল। তো আমরা সেন্ট চ্যাপেলের উদ্দেশ্যে তারপর বেরিয়ে গেলাম লুভ থেকে। আর সেন্ট চ্যাপেল প্যারিসের যেটা জানতে পারলাম, এটা একটি গথিক স্টাইলে তৈরি একটি চ্যাপেল। রাজা লুই নবম এই চ্যাপেলটা নির্মাণ করেছিলেন 1248 সালে। এই চ্যাপেলটি একটি ক্যাথলিক রেলিক সংরক্ষণের জন্য কিন্তু তৈরি করা হয়, যার মধ্যে অন্যতম ছিল ক্রাউন অফ থর্নস। এই ক্যাথলিক চ্যাপেলটি স্টেইনড গ্লাস উইন্ডোর জন্য কিন্তু খুবই বিখ্যাত। মানে এই গ্লাস উইন্ডোটি দেখলে অবাক হয়ে যেতে হয়, একটা বিরাট মানে বড়, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের, এগুলো সমস্ত গ্লাস পেন্ট করা, আর এতে পুরো বাইবেলের গল্পগুলো কিন্তু পেন্টিং করা রয়েছে। দেখুন কি অসাধারণ, মানে এই চ্যাপেলটার কিন্তু এটাই বৈশিষ্ট্য, পুরো বাইবেলের গল্পগুলো এরমভাবে এই উইন্ডোগুলোতে আর কি পেন্ট করা রয়েছে। তো এই চ্যাপেলটা কিন্তু প্যারিসের একটা অন্যতম দর্শনীয় স্থান, এবং ইউনেস্কো হেরিটেজ সেন্টার থেকে সাইট থেকে কিন্তু এটা অনেক সম্মানও পেয়েছে, এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু অন্তর্ভুক্ত। তো সেন্ট চ্যাপেলের বাইরেটা কিছুটা এইরকম, দেখে নিন, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
দেখছেন কি বিরাট বড় এই বিল্ডিংগুলো হয়, আর গেটটা দেখুন কি অসাধারণ। তো আগের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এই ট্রিপটা একটা স্পেশাল ট্রিপ, কারণ কি এটা ছিল আমার একটা স্পেশাল বার্থডে ট্রিপ। তো বার্থডেতে যাচ্ছি, প্যারিস যাচ্ছি, আর ওখান থেকে ব্যাগ কিনবো না, মানে সেটা তো হতেই পারে না। আপনারা সবাই জানেন যে সমস্ত বড় বড় ব্র্যান্ডের ফ্ল্যাগশিপগুলো কিন্তু প্যারিসেই, যেমন ডিওর, লুই ভুটন, শ্যানেল, সমস্ত ভালো বড় ব্র্যান্ডগুলোর মেইন যে হেডকোয়ার্টার্সগুলো সেগুলো সমস্ত কিন্তু এই প্যারিসেই। তো সেই জন্য অনেক, আর ইউরোপে এই সমস্ত লাক্সারি ব্র্যান্ড কিনলে কিন্তু ইউএস বা ইন্ডিয়া বা যে কোনো আরও অন্যান্য জায়গার থেকে কিন্তু অনেক কমে পাওয়া যায়। প্লাস এদের আর একটা জিনিস হচ্ছে যে আপনি যখন ফিরবেন ব্যাগগুলো নিয়ে, তখন কিন্তু এয়ারপোর্টে আপনি ভ্যাট রিটার্ন পাবেন। সেটা একটা বেশ বড় অ্যামাউন্ট। কাজেই আপনারা যদি প্যারিস প্ল্যান করেন বা ইউরোপের অন্যান্য শহর কোনো প্ল্যান করে থাকেন, যেমন স্পেনেও হয় এটা, সব জায়গাতেই হয় মানে ইউরোপে, তো আপনারা কিন্তু এটা মাথায় রাখতে পারেন। কোনো লাক্সারিয়াস ব্র্যান্ড যদি চান, লুই ভুটন, ডিওর বা এরা ধরনের কিছু কিনতে, তাহলে কিন্তু প্যারিস থেকে কেনা বা ইউরোপের অন্যান্য শহর থেকে কেনা কিন্তু সবচেয়ে ভালো। ইউএসএতে দাম সবচেয়ে বেশি হয়, সারা পৃথিবীর মধ্যে বেশি হয় কিন্তু ইউএসএতে দাম, তো এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমার জন্মদিন উপলক্ষে আমি একটা ডিওর আর একটা গয়ার্ডের ব্যাগ কিনলাম, আর এটাই ছিল আমার বার্থডে গিফট। এই দেখুন আর একটা জিনিস আপনাদের দেখাই। বাই দ্য ওয়ে, আমরা এখন চলে এসেছি হচ্ছে আর্ক দে ট্রমের, মানে আমাদের আইটিনারিতে আজকে লাস্ট হচ্ছে আর্ক দে ট্রম, যার পাশেই আমরা হোটেল নিয়েছি। তো ওইটার সামিটে যাওয়া, ওপরে থেকেও কিন্তু ভীষণ সুন্দর পুরো প্যারিস শহরটাকে দেখা যায়। তো ওখান থেকে আমাদের সানসেট দেখার প্ল্যান ছিল। তো আমরা শুনেছিলাম যে ওর আর্ক দে ট্রমের ওপর থেকে খুব দারুণ সানসেট দেখা যায়। তো সেটাই আমাদের এই আজকের ডে 2 এর আইটিনারির লাস্ট, মানে কি বলবো, দেখার লিস্টে ছিল। তো সেখান থেকে আমরা সানসেট দেখলাম। আর একটু আগে আপনাদের দেখালাম যে একটা ওই নিউজ রিডার নিউজ পড়ছে। তো আমি বললাম না যে প্যারিসে সেই সময় অলিম্পিক্স চলছিল। তো এরকম বিভিন্ন এরকম স্পটে না ওরা এরকম স্টেজ করে ওরা নিউজ বুলেটিনগুলো কিন্তু ওরমভাবেই চালাচ্ছিল। মানে এত সুন্দর লাগছিল যে যেহেতু পুরো শহরটাই ওরা পুরো সাজিয়ে তুলেছিল প্যারিস অলিম্পিকের জন্য। বিভিন্ন জায়গায় অলিম্পিক্সের ওই সমস্ত ওই যে লোগোগুলো সেগুলোর স্টল ছিল। আর এই সময় প্রচুর পুলিশ ছিল রাস্তায়, প্রচুর। মানে আমি যেটা শুনে খুব ভয় পেয়েছিলাম যাওয়ার আগে, যে প্যারিসে নাকি প্রচণ্ড লুটপাট ছিনতাই হয়, সেরকম কিন্তু আমরা কিচ্ছু দেখিনি, টাচউড। প্রচণ্ড পুলিশ ছিল, এবং অলিম্পিক্সের জন্যই হয়তো সেটা সম্ভব হয়েছিল। তো দেখুন আমরা সারা দিন ঘুরে একটা ভীষণ সুন্দর দিন কাটিয়ে যা যা দেখার ছিল আমরা সমস্ত কিছু দেখে আমরা এবার বাড়ি ফিরছি। আর বাড়ি মানে হোটেল, পাশেই হোটেল, এখান থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেল ছিল। আর দেখুন কি জমজমাট পুরো সারা শহরটা। তখন কিন্তু অনেকটাই রাত, প্রায় রাত 10টা তো বাজবেই, 10টা বা 9:30 ওরকম বাজে, কিন্তু লোকজন গাড়ি ঘোড়া সমস্ত ভর্তি। তো এরপর আমরা গেছিলাম একটা একদম আমাদের হোটেলের অপোজিটেই একটা সুন্দর ক্যাফেতে, মানে রেস্টুরেন্ট ক্যাফে। আর এখানে রেস্টুরেন্টগুলো এত সুন্দর ডেকোরেট করা, মানে কি বলবো, মানে যেরকম ইউরোপিয়ান হয় ক্যাফে রেস্টুরেন্টগুলো, এত সুন্দর। তো সেখানে আমরা বসে ডিনার করে দিনটাকে শেষ করলাম, ভীষণ ভালো ঘুরলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা সবসময় বলছি। আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, আরও প্যারিসের ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা।